বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আমরা যদি বিদ্রোহ না করতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না, এই দেশ আজও পাকিস্তান থাকতো। আওয়ামী লীগ অংশগ্রহণ করে নেই, তাদের নেতৃবৃন্দ কলকাতায় আগরতলাতে মোটামুটিভাবে নিরাপদ জীবন কাটিয়েছেন। শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের অন্যতম এক কারিগরের সাথে আমরা আছি। আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা চলে যাব আমাদের আজকের বিশেষ আয়োজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আজকের আয়োজনে আপনাকে শুভেচ্ছা। কেমন আছেন? ভালো। আরটিভির সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। 9 মাস টানা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাওয়া, এই বাংলাদেশ গঠনের পেছনে যে রক্ত দেওয়া হলো, যে শহীদের আত্মত্যাগ, সেই আত্মত্যাগ বা যেই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে বা এর ব্যর্থতার দায় কার? 1971-এর মুক্তিযুদ্ধ বাঙালিদের অহংকার, পরম গৌরবের বিষয়। লক্ষ লক্ষ মানুষ জীবন বিপন্ন করে এই সংগ্রামে অংশগ্রহণ করেছে। এটি ছিল একটি পিপলস ওয়ার বা জনতার যুদ্ধ। যেই লক্ষ্য ধারণ করে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেটি ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যেই আমরা অস্ত্র ধারণ করেছিলাম। 53 বছর অতিক্রান্ত হয়েছে, বলতে কোনো দ্বিধা নাই যে এই স্বপ্নের বা এই লক্ষ্যের অধিকাংশই বাস্তবায়িত হয়নি। এর কারণ যে রাজনৈতিক দলসমূহ দেশের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিল তাদের ব্যর্থ বা সীমাহীন। বিশেষ করে বিগত 16 বছর ধরে একটি রাজনৈতিক দল জনগণের কাঁধের উপরে দুঃশাসনের যে মাত্রা চাপিয়ে দিয়েছিল, সিন্দাবাদের দৈত্যের মতো যেভাবে জনগণের ঘাড়ে সওয়ার হয়েছিল, সেটি আমাদের জীবনের এক কলঙ্কময় অধ্যায়। এখানে বিরোধী দলকে দমন করার জন্যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যাকে আমরা বলি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। দেশের সম্পদ বিলিয়ন বিলিয়ন ডলার এই প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এবং আওয়ামী লীগ নেতারা দেশ থেকে পাচার করেছেন বিদেশে। বিরোধী দল বিএনপি এবং অন্যান্য বিরোধী দলকে দমন করার জন্যে এদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা এবং বহু মানুষকে গুম, হত্যা ইত্যাদি তারা করেছে। গুম শব্দটি আগে বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত ছিল, কিন্তু কেবলমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্যে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার জনগণকে গুম করেছে, হত্যা করেছে, গায়েবী মামলা দিয়েছে এবং কেবলমাত্র নিজেরা ক্ষমতায় থাকবে এই জন্য দেশের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং বলা বাহুল্য যে এই সরকারের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার থেকে বহু দূরে তারা জনগণকে নিয়ে গিয়েছে এবং এটিকে একটি ফ্যাসিস্ট শাসনের একটি উর্বর ভূমিতে পরিণত করেছে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ অর্জিত হয়নি। মুক্তিযুদ্ধ আসলে আমরা গত 15-16 বছর বা একটি জেনারেশন, গত 15-16 বছর বা আর যাদের বয়স 20-25, তারা আসলে মুক্তিযুদ্ধ বলতে আসলে একটি দলের মুক্তিযুদ্ধকেই দেখেছে এবং তারা সেইভাবেই প্রেজেন্ট করেছে। মুক্তিযুদ্ধ কি আসলে একটি দলের অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ ছিল, নাকি সামগ্রিক দেশের মানুষ সেই মুক্তিযুদ্ধ করেছিল? মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সকল মানুষ এই জনযুদ্ধে সামিল হয়েছিল। এই যুদ্ধটি শুরু করেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা। যখন পাক বাহিনী 25 মার্চ তারিখে একটি ভয়াবহ হত্যাযজ্ঞ দেশবাসীর উপরে চাপিয়ে দেয়, তখন 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান 26 মার্চ তারিখে চট্টগ্রামে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরদিন তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে আহ্বান জানান মুক্তিযুদ্ধে সামিল হওয়ার জন্যে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্য 4টি ব্যাটালিয়ন তখন যশোর, জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং সৈয়দপুরে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে সামিল হন। পাক বাহিনী যেভাবে অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশের জনগণ দিক বিদিক জ্ঞানহারা হয়ে আশ্রয়ের সন্ধানে, নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যাচ্ছিল গ্রামে গ্রামান্তরে, এই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আমরা যদি বিদ্রোহ না করতাম তাহলে মুক্তিযুদ্ধ হতো না, এই দেশ আজও পাকিস্তান থাকতো। কিন্তু আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মা বোনের ইজ্জত রক্ষার্থে আমরা পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করি। আমাদের সাথে যোগ দেয় হাজার হাজার তরুণ ছাত্র। এই ছাত্র যুবকদেরকে আমরা ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করি এবং এরা মাত্র 1 মাসের ট্রেনিং পেয়ে দুঃসাহসী মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয়। 9 মাস ব্যাপী যুদ্ধের ফলে
অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক আত্মদানের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয় এবং এটি সাধারণ মানুষের যুদ্ধ, জনতার যুদ্ধ। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই আমরা দেখতে পেলাম যে জনগণের এই যুদ্ধকে, এই পিপলস ওয়ারকে একটি পার্টিজান বা একটি রাজনৈতিক দলের যুদ্ধ হিসাবে জনগণের সামনে তুলে ধরার জন্য ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। এমনকি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানকে পাকিস্তানি চর হিসাবে তারা অভিহিত করে, তার মাজারটি এখান থেকে সরিয়ে নিতে চায়, তার খেতাব কেড়ে নিতে চায়। এক কথায় এক দুঃশাসনের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছি গত প্রায় 53টি বছরের অধিকাংশ সময়। সুতরাং এক সময় আবার সেই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ সমাজ জেগে উঠেছে 2024 জুলাই আগস্ট মাসে। তারা রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এর আগে 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসছে এবং এই দলকে জনগণের কাছে একটি ফ্যাসিস্ট সরকার রূপে প্রমাণিত করেছে এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকার অত্যন্ত কোণঠাসা হয়ে পড়েছিল, যার ফলে চূড়ান্ত পর্বে ছাত্রদের 2-4 দিনের রাজপথে অংশগ্রহণের ফলেই, আন্দোলনের ফলেই এই সরকার পালাতে বাধ্য হয়েছে। এই জনতার যুদ্ধে যেই আমরা অনেকেই বলে যে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে জুলাই আগস্ট মাসে, 71-এর যেই চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারিনি এই রাজনৈতিক দুঃশাসনের ফলে, এবার আশা করি আবার সুযোগ এসেছে। আবার দেশের জনগণ বুকের রক্ত দিয়ে নতুনভাবে আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করেছে। আশা করব এখন আবার মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যসমূহ বাস্তবায়িত হবে। 71 সালের পুরো ক্রেডিট নিতে চায় আওয়ামী লীগ। তারা তাদের দলের প্রধান শেখ মুজিবুর রহমানকে বলছেন যে মুক্তিযুদ্ধের ফাউন্ডার। আওয়ামী লীগের অবস্থান কী ছিল মুক্তিযুদ্ধের সময়, বা শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন তখন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমান আন্দোলন করেছেন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের জন্যে। পাকিস্তানি রাষ্ট্রীয় কাঠামোর অধীনে বেলুচিস্তান, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু এরা যে স্বাধীনতা ভোগ করে পাকিস্তানের অন্য 4টি প্রভিন্স, বাংলাদেশও পূর্ব পাকিস্তানকেও সেই একই ধরনের পাকিস্তানি কাঠামোর মধ্যে একই ধরনের প্রাদেশিক সরকারের সুযোগ সুবিধা চেয়েছিল। অর্থাৎ এই আন্দোলনটি ছিল স্বায়ত্ত শাসনের আন্দোলন। এই তার 6 পয়েন্ট যে মুভমেন্ট, যার উপরে নির্বাচন করেছিলেন 70 সালে, সেই 6 পয়েন্টেরও মর্মকথা ছিল এটি, পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর আওতায় স্বায়ত্তশাসন অর্জন। কিন্তু 25শে মার্চের ভয়াবহ হত্যাযজ্ঞের ফলে বাংলাদেশের জনগণ আর পাকিস্তানের কথা ভুলে গিয়েছে। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যেই আমরা সংগ্রাম করেছিলাম। এই সংগ্রামে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নেই। তাদের নেতৃবৃন্দ কলকাতায়, আগরতলাতে মোটামুটিভাবে নিরাপদ জীবন কাটিয়েছেন। তাদের জীবন কখনো বিপন্ন হয় নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে বিভিন্ন লীগ দেখা গিয়েছে, এরাও কেবলমাত্র কলকাতায়, আগরতলায় তারা ছিল তাদের বিচরণ ক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে জীবন বিপন্ন করে লড়াই করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং বিভিন্ন দলের ছাত্র সমাজ। এখানে আওয়ামী লীগের তেমন কোনো কৃতিত্ব আমি দেখতে পাই না। পাকিস্তানের দাবিও তারা করেনি। এমনকি 25শে মার্চ রাত 9:30টার সময় যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ একটি টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্যে আহ্বান জানিয়েছিলেন, তখনও তিনি বলেছেন তিনি রাজি হননি। পাকিস্তান ভাঙার তিনি দায়িত্ব নেননি। তার চিন্তায় ছিল যে এখন যদি আমি স্বাধীনতা ঘোষণা করি, 2 দিন পরে পাকিস্তান সরকার তার বিচার করবে। স্বাধীনতা তাদের চিন্তায় কখনোই ছিল না, এটি তাদেরকে উপলব্ধি করতে হবে। তাদের আন্দোলন ছিল স্বায়ত্তশাসনের আন্দোলন। 25শে মার্চের পর বাংলাদেশের জনগণকে বাধ্য হয়েই মুক্তিযুদ্ধে নামতে হয়েছে এবং এই যুদ্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনা কমান্ডাররা এই বিদ্রোহ করে মুক্তিবাহিনী সৃষ্টি করেছেন। মুক্তিযুদ্ধ না হলে আজও দেশ পাকিস্তান থাকতো। হয়তো রাজনীতিবিদরা আবার ফিরে আসতে পারতেন, আবার শেখ মুজিবুর রহমান হয়তো প্রধানমন্ত্রী হতেন। কিন্তু আমাদের মতো যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে 1971 সালে, আমাদের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করেছিল। আমরা স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ করেছি এবং জনগণের সহায়তা নিয়ে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু গত 15 বছরে তো আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের পুরো ক্রেডিট কিংবা সুফল তারাই নেওয়ার চেষ্টা করেছে। তখন আসলে বিরোধিতা খুব জোরে সোরে হলো না। আওয়ামী লীগ একটি বাক্যবাকীশ দল এবং তাদের যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, জনগণের মুখ খোলার কোনো উপায় ছিল না। 75 সালেই তারা সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে, সব সংবাদপত্রকে বিলুপ্ত করে একটি একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এবারও তারা গত 15 বছরও ধীরে ধীরে তারা একটি অলিখিত বাকশাল কায়েম করেছেন।
যেখানে বিরোধী দলের রাজপথে নামা সম্ভব ছিল না, যেখানে বিরোধী দলের নেতৃবৃন্দকে জেলে পুরে রাখা হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দুঃশাসনের বিরুদ্ধে যেখানে সংবাদপত্রসমূহ তাদের আজ্ঞাবহ ছিল, সেই জন্য প্রকৃত চিত্র জনগণ কখনোই দেখতে পায়নি। কিন্তু লড়াকু ছাত্ররা এবং বিএনপির মতো শক্তিশালী বিরোধী দল আমরা আওয়ামী লীগকে রাজপথেই প্রতিহত করেছি, অবশেষে তাদেরকে পরাজয় মানতে বাধ্য করেছি। দীর্ঘ সময় তো আসলে লড়াইটা করতে হয়েছে। বাংলাদেশের মানুষের তখন তো যুদ্ধের বিষয়ে কোনো ধারণাই ছিল না, অস্ত্র চালাতে জানতো না। এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ কিভাবে এই দুঃসাহস করলো, বা প্রশিক্ষণটার বিষয় যদি আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে গিয়ে ভারতও কি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কিনা, এরকম কিছু কথাও ওঠে। সেই বিষয়গুলি কি কীভাবে দেখছেন? পাকিস্তানের 25 বছরের শাসন পাকিস্তানের আমলে ছিল বাঙালিদের জন্য দুঃশাসন। সর্বক্ষেত্রেই বাঙালিরা নির্যাতিত ছিল, আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। পূর্ব পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানের একটি কলোনি। ভাষার দাবি উপেক্ষিত হয়েছে, গণতন্ত্রের দাবি উপেক্ষিত হয়েছে। এসব কারণে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ ছিল। সেখানে যেহেতু গণতন্ত্রকে মূল্য দেওয়া হয়নি এবং গণতন্ত্রের সুফল ভোগ করা তো দূরের কথা, সেখানে আমাদের উপর একটি হত্যাযজ্ঞ চাপিয়ে দিয়েছে 25শে মার্চ তারিখে। সুতরাং বাধ্য হয়ে আমাদেরকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে এবং বাংলাদেশের যে সাহসী তরুণ সমাজ, সাহসী সৈনিকেরা, তারা মিলিতভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছে। ভারত যুদ্ধের শেষ পর্যায়ে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এই সহযোগিতা না করলেও আগামী 6 মাসের মধ্যে এই দেশটি স্বাধীন হতো, কারণ পাকিস্তানিদেরকে 9 মাসের এই সংগ্রামের ফলে তাদেরকে আমরা অনেকটা কোণঠাসা করে নিয়ে এসেছিলাম। ভারত আমাদের যে সাহায্য করেছে সেটি মানবতাবাদে উদ্বুদ্ধ হয়ে নয়, তারা তাদের নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্যে, চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্যই মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে। সে সময় আমরা বিষয়টি বুঝতে পারিনি, কিন্তু এত বছর পর স্বাধীনতার পরবর্তীকালে তাদের যে ব্যবহার এবং তাদের যে আধিপত্যবাদী প্রয়াস, আমাদের রাজনীতিতে যে নগ্ন হস্তক্ষেপ এবং আওয়ামী লীগের মতো একটি বসংবদ রাজনৈতিক দল তারা এখানে কায়েম করেছে, রাষ্ট্র ক্ষমতায় থাকতে সাহায্য করেছে, এটি তাদের প্রকৃত উদ্দেশ্য জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে আছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ, আমরা যেমন পাকিস্তানের ও আধিপত্য স্বীকার করিনি, তেমনি ভারতের প্রভুত্ব কোনো দিন আমরা মেনে নেব না। আমরা যুদ্ধ করেছি স্বাধীনতার জন্যে, এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে। এখন আবার সুযোগ এসেছে জুলাই আগস্ট বিপ্লবের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম করতে চাই। এটি হবে একটি কল্যাণ রাষ্ট্র, সেখানে বাঙালিরাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। আমরা বাইরের কোনো শক্তির দিকে তাকিয়ে রাজনীতি করব না। আমরা যেই স্বপ্ন ধারণ করে 1971 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই মানবতাবাদী আদর্শ এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই আগামী দিনগুলোতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। আপনারা তো জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই সময়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছিলেন কিনা যেখানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি ছিল, যে মৃত্যুও হতে পারতো, সেইখান থেকে ফিরে এসেছেন? বহুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছি। 31শে জুলাই কামালপুর নামে একটি শত্রু ঘাঁটি আমরা আক্রমণ করেছিলাম। সেখানে আমরা 200 জন আক্রমণ করেছি, আমাদের 100 জনই হতাহত হয়েছে। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, ডেল্টা কোম্পানি কমান্ডার, তিনি শহীদ হয়েছেন। আমি ব্রাভো কোম্পানি কমান্ড করছিলাম, আমিও আহত হয়েছি। ভাগ্যক্রমে সেদিন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। পরবর্তীকালে 1971 সালের 14ই ডিসেম্বর তারিখে আমরা জকিগঞ্জের গৌরীপুরে 31 পাঞ্জাব রেজিমেন্টকে পরাজিত করার পর আমরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করি। তখন যুদ্ধ চলছিল দরবস্ত এবং খাদিমনগর, এই দুটি স্থানে। এই যুদ্ধক্ষেত্র এড়িয়ে আমরা 1200 সৈনিক, প্রথম ইস্ট বেঙ্গলের 1200 সৈনিক, আমাদের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, জেড ফোর্স কমান্ডার। আমরা ইনফিল্ট্রেশন করে চা বাগানের ভিতর দিয়ে সিলেট শহরের মধ্যে প্রবেশ করি এবং 14ই ডিসেম্বর সারা দিন আমরা সিলেটের এমসি কলেজে প্রিন্সিপালের বাসায় পাক বাহিনী ঘাঁটি ছিল, তার উল্টা দিকের টিলার উপরে আমরা অবস্থান নেই এবং তারা আমাদের উপরে সারা দিনব্যাপী কয়েকটি আক্রমণ করে। এই আক্রমণে আমারও কোম্পানির উপরেই আক্রমণ চালানো হয়। আমার 18 জন সৈনিক শহীদ হন, 2টি মেশিন গান ডিটাচমেন্ট, 2টাই ধ্বংস হয়ে যায়। যুদ্ধের এই ভয়াবহ যুদ্ধের এক পর্যায়ে আমাদের সাথে ভারতীয় বাহিনীর একজন মেজর ছিলেন, তার বেতার যন্ত্র সহ
বেতার সেটের মাধ্যমে আমি তাকে অনুরোধ করি শত্রুর এই ঘাঁটির উপরে এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে শত্রু ঘাঁটি বাংকারসমূহ এর উপরে একটি বিমান আক্রমণ আনার জন্যে। বিকাল 4টার দিকে দুটি মিগ বিমান এসে, ভারতীয় মিগ বিমান এসে সেই বাংকারগুলোকে রকেট মেরে উড়িয়ে দেয়। তখনই তারা আত্মসমর্পণ করার জন্য সাদা পতাকা উত্তোলন করে। এই যুদ্ধে আমার ইতিমধ্যেই আহত জন 100 জনের মধ্যে 18 জন শহীদ হয়েছে। যে কোনো মুহূর্তে মৃত্যুর শিকার হতে পারতাম, আল্লাহর অসীম দয়ায় সেদিন রক্ষা পেয়েছি এবং এই যুদ্ধে বিজয় হয়েছি। 30শে মার্চ তারিখে যে যুদ্ধ শুরু করেছিলাম যশোর ক্যান্টনমেন্টে, 14ই ডিসেম্বর তারিখে সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসার অদূরে সেই টিলার উপরে যুদ্ধে বিজয়ী হয়ে আমরা এই মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি দেখতে পেয়েছি। সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কিংবা জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন। আপনারা একসাথে যুদ্ধ করেছেন, কিন্তু তখন কি জানতেন যখন যুদ্ধ করার সময় যে পরবর্তীতে তিনি দেশের এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন? আমরা চিন্তাও করে নেই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। আমরা কল্পনা করেছি দেশ স্বাধীন হলে আমরা আমাদের পুরাতন পেশায় ফিরে যাব, তারপরে সেনাবাহিনীতে সুশৃঙ্খলভাবে চাকরি করে একদিন রিটায়ার করে সাধারণ মানুষের কাতারে চলে আসব। এটাই ছিল সকলের ধারণা। আমাদের নিজস্ব কোনো অভিলাষ ছিল না। আমরা ব্যক্তিগত কোনো লাভের জন্য এই যুদ্ধ করে নেই। আমরা কেবলমাত্র জনগণের মান ইজ্জত রক্ষার্থে, মা বোনের ইজ্জত রক্ষার্থে এবং স্বাধীনতা অর্জনের জন্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমরা এই যুদ্ধটি করেছিলাম। যেহেতু মানবাধিকার লঙ্ঘন করেছে চরমভাবে পাক বাহিনী, আমরা তাদেরকে একটি শিক্ষা দেবার জন্যে আমরা অস্ত্র ধারণ করেছিলাম এবং 9 মাসের যুদ্ধে আমরা অনেকেই জীবন দিয়েছে, আমরা কেউ কেউ আহত হয়েছি এবং বহুবার অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা অর্জন। ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া আমাদের ছিল না এবং আমরা প্রফেশনাল সোলজার ছিলাম। প্রফেশনাল সোলজার হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধ শেষে আবার সেনাবাহিনীর চাকরিতে ফিরে গিয়েছি। জিয়াউর রহমান আমাদের কমান্ডার ছিলেন, তিনিও একজন সৈনিক ছিলেন। তিনি কোনো ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তিনি একজন সেক্টর কমান্ডার হিসাবে তিনি কয়েকবার জীবন বিপন্ন করে যুদ্ধে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যেটি অন্যান্য সেক্টর কমান্ডারদের বেলায় এই কথা খাটে না। তবে জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় গিয়েও তিনি তার মুক্তিযোদ্ধার চরিত্রটা বিসর্জন দেননি। তিনি সততা এবং দেশপ্রেমের মাধ্যমে এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করে দেশের জনগণের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করেছেন। জিয়াউর রহমান জেড ফোর্সের কমান্ড গ্রহণ করেন জুন মাসে তেলডালা নামক একটি জায়গায়, যেখানে আমরা ছাত্রদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলাম। সেখানেই তিনি এসে আমাদেরকে জয়েন করেন। তিনি মিলিটারি একাডেমিতে আমাদের প্রশিক্ষক ছিলেন, তখন থেকেই তার সাথে পরিচয়। তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। যুদ্ধের শেষ পর্যায়ে আমরা কাছাকাছি ছিলাম। কানাইঘাট দখলের পর আমাদেরকে নির্দেশ দেওয়া হলো সিলেট শহরের দিকে এগোবার জন্যে এবং সেখানে একটি গুর্খা ব্যাটালিয়নকে হেলিকপ্টারে ড্রপ করেছিল ভারতীয় বাহিনী। তাদের সাথে সংযুক্ত হওয়ার জন্যে আমরা যাত্রা করেছিলাম। তো আমরা যুদ্ধক্ষেত্র এড়িয়ে চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমাদের গোলাগুলি এবং শুকনা খাবার আমরা পিঠে করে নিজেরাই বহন করছিলাম। সারা রাত চলতাম। দিনের বেলা আমরা জঙ্গলের মধ্যে আশ্রয় নিতাম যাতে করে উপর থেকে বিমান আক্রমণ না হতে পারে। সে সময় জেনারেল জিয়ার তৎকালীন মেজর জিয়াউর রহমানের একটা বড় ম্যাপ কেস ছিল 8 ফুট বাই 8 ফুট। এটি গাছের নিচে বিছিয়ে মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন অলি এবং আমরা 3 জন সেটায় ঘুমাতাম। তো জিয়াউর রহমান সারা রাত চলার পর সকালের দিকে তো আমরা সবাই শ্রান্ত ছিলাম, চোখে ছিল অগর ঘুম নেমে আসতো। তো মাঝে মাঝে জিয়াউর রহমানের নাক ডাকতো। এটি নিয়ে পরদিন সকালে তিনি আমাদের সিনিয়র কমান্ডার ছিলেন, তবুও যুদ্ধের সময় আমরা অনেক কাছাকাছি এসেছিলাম, সেটি নিয়ে একটু পরিহাস করতাম। তিনি কখনোই স্বীকার করতেন না যে তার নাক ডাকে। তবে এই যে যুদ্ধের শেষ 5 দিন যে একই গাছের নিচে একই শয্যায় আমরা 3 জন ঘুমাতাম, কল্পনা করি নেই যে আর 3 বছর পরেই তিনি এই দেশের রাষ্ট্রপতি হবেন। তো তার সাথে এই একটা বিরল স্মৃতি যুদ্ধের সময়কার মনে পড়ে। 1971 সালের যুদ্ধের পর গত 15 বছর যখন ফ্যাসিস্ট সরকার ছিল, তখন বিএনপি বিভিন্ন সমাবেশে বলতো যে আমাদের হয়তো প্রয়োজন আরও একটি যুদ্ধ করতে হবে ফ্যাসিবাদকে সরানোর জন্য। এবার জুলাই অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদের পতনও হলো। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? গণতন্ত্রের জন্য
বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে গেল কিনা, বা সেই গণতন্ত্র সুরক্ষায় রাজনৈতিক দলগুলির ভূমিকা কি হওয়া উচিত? 1971-এ জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের আশা ছিল একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের ফলে আমাদের সেই স্বপ্ন বাতাসে উড়ে যায়, সেই স্বপ্ন বাস্তবায়িত করা যায়নি। অবশেষে দীর্ঘ 16 বছর তাদের এই দুঃশাসনের পর তাদের বিরুদ্ধে বিএনপি এবং অন্যান্য দল তুমুল গণ আন্দোলন গড়ে তুলেছে। যুদ্ধের শেষ পর্যায়ে ছাত্র সমাজ যেভাবে বুকের রক্ত দিয়ে এই হানাদার বাহিনীকে মোকাবেলা করেছে, এই ফ্যাসিস্ট রেজিমকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, এটি ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমরা আশা করি আমরা দ্বিতীয়বার দেশটি গড়ার একটা সুযোগ পেয়েছি। 71-এ মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়ন করার সুযোগ আবার আমাদের দ্বার প্রান্তে উপস্থিত। আমরা সকল রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করেছি, বিশেষ করে ছাত্র সমাজ যারা রাজপথে নেমে এসে, যাদের বাবা মারা পর্যন্ত এই সংগ্রামে অংশগ্রহণ করেছে, আমাদের এই মিলিত প্রচেষ্টার ফলেই 71-এর স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি। বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার আমরা বাংলাদেশে জনগণকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। সেই জন্যে আমরা মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করব, এটাই আমাদের ভবিষ্যতের লক্ষ্য। আমার শেষ প্রশ্ন হচ্ছে কি, দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে দেশ। এখন এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো বা বিএনপি, আপনাদের যে দল, বিএনপি বলছে যে আগে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে সংস্কার হওয়ার জন্য। আপনারা আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দেবে, সংস্কার নাকি নির্বাচন? তারা দেশের জ্ঞানীগুণী মানুষ, কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের নেই এবং ইতিমধ্যে 3 মাস অতিবাহিত হয়েছে, কোনো সাফল্য আমার চোখে পড়ছে না। সুতরাং এখন সময় এসেছে যে তারা সংস্কার করার ইচ্ছা সবারই। আমরা যারা বৃহৎ রাজনৈতিক দল, আমরা প্রফেসর ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব, কিন্তু সংস্কার করার একমাত্র অধিকার নির্বাচিত গণপ্রতিনিধিদের, যারা সাধারণ মানুষের সাথে যাদের কোনো সংযোগ নাই, কেবলমাত্র নিজ পেশায় তারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। সুতরাং তাদেরও বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং এই সংস্কার জন্য তারা নির্বাচন করতে যে সংস্কারটুকু প্রয়োজন, সেই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো তারা করবেন, এটাই আমরা আশা করি। বাকি যে সংস্কার, এটি করতে তো 10 বছর সময় লাগবে কমসে কম, এবং এই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দীর্ঘদিন সময় লাগবে। সুতরাং সেই বাকি সংস্কারের ভার তারা নির্বাচিত সরকারের উপর অর্পণ করে তারা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমরা আশা করি। সকল রাজনৈতিক দলও তারা আশা করে। রাজনৈতিক দলসমূহ হলো স্টেক হোল্ডার, এরা এনজিও চালিয়ে এসেছেন। তারা যতই ভালো তাদের উদ্দেশ্য থাকুক, রাষ্ট্র চালানো, অ্যাডমিনিস্ট্রেশন চালানো তাদের পক্ষে সম্ভবপর নয়। সেই জন্য দেখেন দিনে ধীরে অতিমধ্যে বাংলাদেশের সীমান্তের বাইরে থেকে পতিত স্বৈরাচার চেষ্টা করছে কিভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার তারা ফিরে আসতে পারে। সুতরাং বর্তমান সরকার একটি দুর্বল সরকার। সুতরাং তাদেরকে এখন বাস্তবতা উপলব্ধি করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আরটিভিকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলাম রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের দুঃসহ স্মৃতিগুলো। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা তার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে।